অতনু, সুজিত, বিশাল আর তমাল হাইওয়ের ধারে একটা বাড়িতে কাজের সূত্রে ভাড়া থাকে। বাড়িওয়ালা সেখানে থাকে না। রাত্রিবেলা তমাল অভ্যাস মতো বাড়ির পেছনের দিকে যায় স্মোকিং করতে, আর দেখে পাতা চাপা দেওয়া একটা বস্তা রয়েছে। পাতাগুলো সরিয়ে বস্তাটা খুলতেই সে ভয়ে চমকে যায়। তারপর ছুটে গিয়ে বাকি 3 বন্ধুকে ডেকে আনে। তমাল বলে, দেখ কি অবস্থা, রোডের ধারে বাড়ি বলে এতদিন লোকে মরা কুকুর বিড়াল ফেলে যেত, আজ মানুষ মেরে বস্তায় করে ফেলে রেখে গেছে। সেটা দেখে বাকি সবাই চমকে ওঠে আর বলে, এবার কি হবে? তমাল বলে, এক কাজ করি, আমরা পুলিশে খবর দিই। সুজিত বলে, খেপেছিস? দেখ, এখানে আমরা 4টে ছেলে মিলে থাকি, ফ্যামিলি ছাড়া। লোকে আমাদের মাতাল, গুন্ডা, কত কিছু ভাবে। এখন এই লাশের কথা জানলে সবাই ভাববে কাজটা আমরাই করেছি। অতনু বলে, তাহলে একটু রাত বাড়লে আমরা না হয় এটাকে নিয়ে রোডের ওইদিকে ফেলে দিয়ে আসব। এবার বিশাল বলল, না রে ভাই, এতে রিস্ক আছে, পুলিশ ধরলে কেস খাবো। সুজিত বলল, তার চেয়ে বরং লাশটাকে আমরা এই বাড়িতে পুঁতে দিই। অতনু তখন বলল, পুঁতে দিলেই গন্ধ বেরোতে পারে, সেক্ষেত্রে সমস্যা হবে। তার চেয়ে বরং আমরা এটাকে এখানে পুড়িয়ে দিই। এখানে অনেক কাঠ আছে, সেগুলো দিয়েই হয়ে যাবে। আর কাল দোল, সবাই ভাববে আমরা ন্যাড়াপোড়া করছি। সুজিত বলল, আইডিয়াটা ভালো। শোন অতনু আর তমাল, তোরা কাঠ জোগাড় করতে থাক, আমি আর বিশাল গিয়ে কেরোসিন আনছি। কাঠগুলো এমনভাবে সাজাতে হবে যাতে ওপর থেকে দেখলে কিছু বোঝা না যায়। সমস্ত কিছু জোগাড় করে তারা 4 জনে মিলে লাশটাকে ওই বাড়িতেই জ্বালিয়ে দিল। সবাই ভাবল ন্যাড়াপোড়া হচ্ছে। এইভাবেই কারো সন্তান, কারো দাদা বা ভাই তাদের অজান্তেই দাহ হয়ে গেল। তারা হয়তো সারা জীবন এই মানুষটার ফিরে আসার জন্য অপেক্ষা করবে। 4 দিন পর অতনুর জন্মদিন। তার বাকি 3 বন্ধু আর গার্লফ্রেন্ড অনামিকা মিলে তার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। খাওয়া দাওয়া করার পর অনামিকা যখন ওয়াশরুমে গেছে, পুলিশ এসে হাজির। পুলিশকে দেখে সবাই প্রথমে ঘাবড়ে যায়। তারপর পুলিশ বলে, এখানে অতনু বিশ্বাস কে আছে? আমি। কেন স্যার, কি হয়েছে? আপনার বন্ধু শেখর 24 তারিখ আপনাদের এই বাড়িতে আসে, কিন্তু তারপর সে এখনো বাড়ি ফেরেনি। সে ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদের জন্য এসেছি। হ্যাঁ স্যার, শেখর তো এখানে এসেছিল। আসলে আমার বাইকটা খারাপ হয়ে গেছে, আর বাইক ছাড়া আমার কাজটা করা যায় না। তাই শেখরকে বলি ওর বাইকটা আমাকে কদিনের জন্য দিতে। ও ওর বাইকটা দিতে এখানে এসেছিল, তারপরও বাড়ি চলে যায়। কিন্তু তারপর থেকে আমি কয়েকবার কল করেছি, ওর ফোনটা লাগছে না। কাকিমাও কল করেছিল, বলল ও নাকি বাড়ি যায়নি। পুলিশ বলল, এখানে কখন এসেছিল আর কখন বাড়ি ফেরে? স্যার, ওই 3টের দিকে এসেছিল, তারপর আধ ঘন্টা মতো পরে এখান থেকে বাস ধরে বাড়ি চলে যায়। সে কি বলেছিল কোথাও যাবে? না স্যার, তবে সোমবার ছুটি বলে আমি বলেছিলাম বাইকটা সোমবারে দিলেই হবে, কিন্তু ও তাড়াহুড়ো করে রবিবারে দিয়েই চলে গেল। বাকি 3 জনকে বলল, আপনাদের সাথে কোনো কথা হয়েছিল? তারা বলল, না স্যার, সোমবার দোলের দিন ছুটি বলে আমরা রবিবারেও কাজে গেছিলাম। আমাদের সাথে ওর দেখা হয়নি, আর তাছাড়া ও অতনুর বন্ধু, আমাদের সঙ্গে বিশেষ পরিচয় নেই। এমন সময় অনামিকা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর পুলিশকে দেখে অবাক হয়ে যায়। সে কারণ জানতে চায়। তমাল বলে, আরে শেখর রবিবার এখানে এসেছিল, তারপর নাকি ও বাড়ি ফেরেনি। অনামিকা বলল, হ্যাঁ, সেদিন তো আমার সাথেও কথা হয়েছিল। পুলিশ জিজ্ঞাসা করল, আপনার নাম কি? স্যার, আমার নাম অনামিকা সরকার। একজন কনস্টেবল বলল, হ্যাঁ স্যার, কল লিস্টে দেখাচ্ছে শেখর ব্যানার্জির সঙ্গে লাস্ট কথা এই অনামিকা সরকারের হয়েছিল। ও আচ্ছা, তা কি কথা হয়েছিল আপনার সাথে? আসলে আজকে অতনুর জন্মদিন, তাই শেখরদা ওর জন্য সারপ্রাইজ বার্থডে পার্টি প্ল্যান করছিল। সেই জন্যই আমি শেখরদাকে কল করেছিলাম। কেক নিয়ে শেখরদার সাথে আমার এখানে আসার কথা ছিল, আমি সেটাই বলার জন্য কল করেছিলাম। কিন্তু শেখরদা বলে যে ও এখানে অতনুর বাড়িতে আছে, তাই তখন কিছু কথা বললে অতনু সব জেনে যাবে। তারপর আমি 2টো মেসেজ করি হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ খুলে অনামিকা মেসেজ 2টো দেখালো। সেখানে লেখা আছে, ঠিক সময়ে পৌঁছে যেও, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর ওইটা আনতে কিন্তু ভুলো না, তাহলেই সব গন্ডগোল হয়ে যাবে। পরের আরেকটা মেসেজে অনামিকা লিখেছে, রাতে কথা হবে, ওকে বাই। এবার অনামিকা বলল, এই যে দেখুন স্যার, এই মেসেজ 2টো শেখরদা সিন করেছে, কিন্তু রবিবার 3:20 পর আর ও অন হয়নি। আমি কয়েকবার কল করেছিলাম, কিন্তু ফোনটাও সুইচ অফ। অতনু অনামিকাকে বলল, কি, তুমি শেখরের সঙ্গে আমার বার্থডে পার্টি প্ল্যান করছিলে? তারপর ধপ করে সে নিচে বসে পড়ল। এবার ইন্সপেক্টর বলল, এখানে এই বাড়িতেই রবিবারে ওর লোকেশন দেখা যায়, তারপর হাইওয়ে দিয়ে ট্রাভেল করছে বোঝা যাচ্ছে, কিন্তু এখান থেকে 22 কিলোমিটার পর তার ফোনটা সুইচ অফ হয়ে যায়। তারপর থেকে আর খোঁজ নেই। ওর লাস্ট লোকেশনে গিয়েও আমরা সার্চ করেছি, কিন্তু কিছুই পাওয়া যায়নি। ওর বাড়ির লোক খুবই চিন্তা করছে। যাই হোক, আপনারা যদি কিছু জানতে পারেন আমাদের অবশ্যই জানাবেন। এই বলে পুলিশ চলে যায়। কিছুক্ষণ পর অনামিকাও চলে যায়। তখন সুজিত বলে, ব্যাপারটা কিরকম অদ্ভুত না?
রবিবার শেখর এখানে এসেছিল, তারপর সে বাড়ি ফেরেনি, আর ওই দিনই আমাদের বাড়িতে একটা লাশ পাওয়া গেল। বিশাল বলল, তুই কি বলতে চাইছিস? লাশটা শেখরের ছিল? তাহলে তো আমরা ওটাকে চিনতে পারতাম। আর তাছাড়া শেখরকে কে মারবে? অতনু ওর ছোটবেলার বন্ধু। কি করে চিনতাম? লাশটার মুখটা তো পুরো পুড়ে গেছিল। এবার তমাল বলল, কিন্তু দেখ, লাশটাকে ওইভাবে জ্বালানোর কথা কিন্তু তুই বলেছিলিস, ও বলেনি। এভাবে সবার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। অতনু তখন চিৎকার করে বলল, তোরা একটু চুপ করবি? আমার ভালো লাগছে না। আর তোদের যদি মনে হয় আমি কিছু করেছি, যা পুলিশে গিয়ে কমপ্লেন করে আয়। সুজিত বলল, সেটাই তো পারবো না, কারণ লাশটাকে আমরা সবাই মিলে জ্বালিয়েছি, সেক্ষেত্রে আমাদেরও শাস্তি হবে। ধীরে ধীরে সময় এগোতে লাগলো, কিন্তু শেখর আর বাড়ি ফিরল না। অতনু যেন কেমন হয়ে গেল, সবসময় চুপ করে থাকে, কারোর সঙ্গে তেমন কথা বলে না, অনামিকাকেও সময় দেয় না। সে যেন একটা বড় আঘাত পেয়েছিল। এরপর আরও একটা আঘাত পেল যখন সে জানতে পারল অনামিকার বিয়ে ঠিক হয়ে গেছে। ছুটে গেল তার কাছে, অনামিকাকে বলল, তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? তোমার বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, তাই তো? কিন্তু তারা তো আমার কথা জানে। অনামিকা বলল, না, তারা ঠিক করেনি, আমি রাজি হয়েছি। যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে তার আমাকে পছন্দ হয়েছে। আর আমার কি হবে? তুমি এই বিয়েটা ভেঙে দাও। হ্যাঁ, দেব, কিন্তু তার জন্যও তোমাকে কিছু করতে হবে। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে জয়েন্ট ভিডিও। তোমাকে তার মতো একটা চাকরি পেয়ে দেখাতে হবে, আর তাদের মতোই একটা বাড়ি করতে হবে। অতনু চুপ করে চলে আসলো। তার বন্ধুরা বলল, তারা যা করে হোক এই বিয়েটা ভেঙে দেবে, কিন্তু অতনু বাধা দিয়ে বলল, জোর করে কিছু হয় না। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। তার নিজের বাবা মা মারা গেছে অনেক আগে, বাড়িতেই শুধু দাদা বৌদি আছে। এই একটা বছরে অতনু যখনই বাড়ি গেছে সে শেখরদের বাড়ি ছুটে গেছে, তাদের খোঁজ খবর নিয়েছে, কিন্তু শেখর বাড়ি ফেরেনি। কেউ জানে না সে কোথায় গেল। এক বছর পর দোলের ঠিক আগের দিন অতনু কাজ থেকে বাড়ি ফিরছে, তখন রাস্তায় তার বাইকটা খারাপ হয়ে যায়। অচেনা জায়গা, বাইকটা রেখে সে এদিক ওদিক ঘুরতে থাকে যদি কাউকে সাহায্যের জন্য পাওয়া যায়। তখন সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎ সে চিৎকার চেঁচামেচি শোনে আর দেখে 4-5 জন লোক লাঠি সোটারি ওই তো করে তার দিকে তেড়ে আসছে। এরপর তাকে ধরে সবাই মিলে পিটাতে থাকে। অতনু বলে, আপনারা আমাকে কেন মারছেন? কি করেছি আমি? কেন মারছি বুঝতে পারছিস না? প্রত্যেক দিন সন্ধেবেলা আমাদের গ্রামে ঢুকে রাস্তায় একা মেয়েদের দেখলে তাদের সঙ্গে তুই অসভ্যতা করে পালাস। আজ তোকে হাতে নাতে ধরেছি, আজ তো রেহাই নেই। অতনু বলে, আমি এখানে কাজে এসেছিলাম, আমার বাইকটা। এইটুকু বলতেই সবাই চেঁচিয়ে ওঠে আর তাকে নিচে ফেলে মারতে লাগলো। একজন বলল, মেরে এখানে লাশ ফেলে দে। আরেকজন বলল, একে আরও বড় শাস্তি দিতে হবে, আজকে ন্যাড়া পোড়া, বুড়ির ঘর পোড়ানোর বদলে একে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেব। অতনু প্রচণ্ড মার খেয়ে প্রায় আধমরা, তবুও সে সবাইকে বোঝানোর চেষ্টা করল, সে কিছু করেনি। এরপর সবাই মিলে তাকে একটা মাঠের মধ্যে বেঁধে বেশ কিছু শুকনো পাতা, খড়, বিচুলি জোগাড় করে আগুন ধরিয়ে চলে গেল। তার পায়ের দিক থেকে পুড়তে শুরু করল। সে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করল, পারল না। কিন্তু হয়তো তার মৃত্যু ওখানেই লেখা ছিল না, কিছু প্রায়শ্চিত্ত করা বাকি ছিল। তাই সেই সময় গ্রামের কিছু ছেলে ওখানে উপস্থিত হয়, আর তারা ওই অবস্থায় অতনুকে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তারা জানত না তার সঙ্গে ঠিক কী ঘটেছে। তার চিকিৎসা চলতে থাকে। খবর পেয়ে বাড়ির লোক আসে, ডাক্তার জানায় তার পা দুটো অনেকটাই পুড়ে গেছে, তবে সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু তার একটা পায়ে এমনভাবে আঘাত করা হয়েছে যে সে পাটা তার অকেজো হয়ে গেছে। হাসপাতালের বেডে শুয়ে অতনু ভাবতে থাকে এ তার কর্মেরই ফল। 1 বছর আগে এই দিনেই সে একটা পাপ করেছিল, আর সেই পাপের শাস্তি সে এইভাবেই পেল। মনে করতে থাকে 1 বছর আগে সেই দোলের আগের দিনের ঘটনা। তার বাইক খারাপ হয়ে গেছিল বলে শেখর আসে নিজের বাইকটা তাকে দিতে। শেখর ছিল তার ছোটবেলার বন্ধু, খুবই হাসি খুশি। কেউ বিপদে পড়লে সাহায্য করতে সে ছুটে যায়। ছোট বাচ্চা হোক বা বয়স্ক, ছেলে হোক বা মেয়ে, সবার সঙ্গে খুব সহজে সে মিশতে পারে। কিন্তু ইদানিং অতনু লক্ষ্য করছিল অনামিকার সঙ্গে তার যেন একটু বেশি কথাবার্তা হচ্ছে, আর সেটা তার ভালো লাগছিল না। সেদিনকে যখন শেখর তার বাড়িতে আসে তখন অতনু শোনে সে ফোনে কাউকে বলছে, আমি অতনুর বাড়িতে রয়েছি, বাড়ি গিয়ে কথা হবে, এখানে কথা বললে আমাদের সিক্রেটটা ও জেনে যাবে। তখন অতনু সেটা শুনে শেখরকে জিজ্ঞাসা করে, তুই কার সাথে কথা বলছিলি? শেখর চমকে ওঠে আর বলে, ও কেউ না। না, বল আগে
এই বলে তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর কল লিস্টে দেখে অনামিকার সঙ্গে কথা বলছিল। তারপর হোয়াটসঅ্যাপে 2টো মেসেজ আসে, আমি তোমার জন্য অপেক্ষা করব, সময় মতো পৌঁছে যেও, আর ওইটা কিন্তু নিয়ে আসবে, রাতে কথা হবে। এটা দেখে অতনু ভাবে তাদের মধ্যে কিছু একটা চলছে। অতনু বলে, তোরা কি করছিস বল আমাকে। আমি এটা এখন তোকে বলতে পারবো না, 2 দিন যা, তুই সব জানতে পারবি। আমি 2 দিনের জন্য অপেক্ষা করতে পারবো না, তুই এক্ষুনি বল। একটু অপেক্ষা কর, সবটা তুই ঠিক জানতে পারবি। আমি সব দেখেছি। লজ্জা করে না? ছোটবেলার বন্ধুর সঙ্গে বেইমানিস করিস, ওর কাছে রোজ রাতে যাস তুই। কি নিয়ে যেতে বলছে তোকে? শেখর বলে, কি আজে বাজে কথা বলছিস। এইভাবে দুজনের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকলো। একসময় অতনু নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে। তারপর সে একটা চাকু এনে বলে, ভালোভাবে বলছি, সময় থাকতে বলে দে। ইয়ার্কি ছাড়, ওটা হাত থেকে রাখ। এবার অতনু আরও রেগে গিয়ে বলে, আমি ইয়ার্কি করছি না, তোকে আজ শেষ করে দেব। এই বলে তেড়ে এসে চাকু দিয়ে আঘাত করতে থাকে। শেখর লুটিয়ে পড়ে। তাকে লুটিয়ে পড়তে দেখেও অতনুর রাগ একটুও কমে না। যখন মনে হয় সে মারা গেছে, বসে বসে চিন্তা করতে থাকে এবার কি করা যায়। প্রথমে শেখরের মুখটা সে জ্বালিয়ে দেয় যাতে কেউ চিনতে না পারে। বডিটা একটা বস্তায় ভরে বাগানে লুকিয়ে রাখে। তারপর নিজের ফোনটা বাড়িতে রেখে শেখরের মোবাইল নিয়ে হাইওয়েতে একটা বাসে ওঠে, আর শেখরের ফোন বাসের মধ্যে রেখে দিয়ে পরের স্টপে নেমে বাড়ি চলে আসে। সে ভেবেছিল রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে বডিটা হাইওয়ের ধারে ফেলে আসবে, কিন্তু তারা ওটা দেখে ফেলে। যখন অতনু বডিটা চিতায় রাখছিল তখনও শেখরের শরীর গরম ছিল, তার মধ্যে প্রাণ ছিল। জেনে শুনে তাকে জ্যান্ত জ্বালিয়ে দেয় সে। কিন্তু পরে সে বুঝতে পারে যে অনামিকার সঙ্গে শেখরের কোনো সম্পর্ক ছিল না, তারই বার্থডে পার্টি প্ল্যান করছিল তারা। হাসপাতালে শুয়ে নিজের কাজের জন্য তার অনুশোচনা হয়। 1 বছর ধরে সে অনেক কষ্ট পেয়েছে। মনে মনে ভাবতে থাকে এটাই হয়তো তার প্রায়শ্চিত্ত ছিল। এরপর শেখরের ভাই আর বোনকে সে ডেকে পাঠায় হাসপাতালে। তাদের সব কথা খুলে বলে। সে বলে যে অনামিকার জন্য আমি এমনটা করলাম, সেই একদিন আমায় ছেড়ে চলে গেল। শেখরের ভাই বলল, না, তুমি অনামিকার জন্য এই কাজটা করনি, বরং করেছ নিজের নিম্ন মানসিকতার জন্য। তার বোন কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার দাদাকে খুন করে তাকে জ্বালিয়ে দিলে, আমাদের শেষ দেখাটাও দেখতে দিলে না, আর 1 বছর ধরে আমাদের সহানুভূতি দেখিয়ে আসছো। তোমার তো ফাঁসি হওয়া দরকার। আমি এখনই পুলিশকে ডাকছি। শেখরের ভাই তাকে থামিয়ে বলে, না বোন, এমনটা করিস না। আমাদের মা আজও দাদার পথ চেয়ে বসে আছে। এটাই ভাবছে দাদা হয়তো কোথাও না কোথাও আছে, কিন্তু দাদা জীবিত নেই জানলে মা খুবই কষ্ট পাবে। ছেড়ে দে, মাকে এই কষ্টটা আর তুই দিস না। আর এর যা শাস্তি হওয়া দরকার তা হয়েছে। সারা জীবনের জন্য ওর একটা পা নষ্ট হয়ে গেছে। যখনই ওই পাটা দেখবে আর শরীরের পোড়া দাগগুলো দেখবে, নিজের পাপের কথা ভাববে। যে লোকগুলো তোমায় মেরেছিল তারা হয়তো ভুল করে কাজটা করেছে, কিন্তু এটাই ছিল তোমার পাপের শাস্তি, তোমার প্রায়শ্চিত্ত। ভগবানই তাদেরকে পাঠিয়েছিল তোমায় শাস্তি দিতে।